হাতে ৩ থেকে ৪ দিনের ছুটি। ডুয়ার্স ঘুরতে যেতে চান, কিন্তু ঠিকমতো প্ল্যানটা বানাতে পারছেন না, বা ৩-৪ দিনের এই সময়টা কোথায় কোথায় যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। যদি এমনটা হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩ রাত ৪ দিনের ট্রাভেল এজেন্সি ছাড়া একটা বাজেট ফ্রেন্ডলি ডুয়ার্স ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ি ভাড়া কত হবে, জঙ্গল সাফারি কিভাবে বুক করবেন, মোট কত খরচ হবে, আর কিভাবে পুরো ট্রিপটা সুন্দরভাবে সাজাবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখাবো এই ভিডিওতে, যাতে আপনার ট্রিপটা হয় একদম স্মুথ আর মেমোরেবল। চলুন তবে শুরু করি। আমি স্বর্ণদীপ বাউন্ডুলে ঘুরির ৩ রাত ৪ দিনের ডুয়ার্স ট্যুর গাইডে আপনাদের স্বাগত। প্রথমেই আসি ডুয়ার্স যাওয়ার সঠিক সময়টা নিয়ে। আপনাদের ট্রিপের উদ্দেশ্যের ওপরই কিন্তু অনেকটাই নির্ভর করছে কখন গেলে ডুয়ার্স সবচেয়ে ভালো লাগবে। যদি আপনারা মূলত বন্য প্রাণী দেখতে চান, তাহলে শীতকাল মানে নভেম্বর থেকে মার্চ মাস সব থেকে আদর্শ সময়। এই সময় জঙ্গলের ঘাস অনেকটাই শুকিয়ে যায়, ফলে বন্য প্রাণী দেখার সুযোগও অনেক বেশি থাকে। আর যদি আপনারা ভালোবাসেন সবুজ সতেজ জঙ্গলের পাশাপাশি কিছু বন্য প্রাণীর দেখা পেতে, তাহলে বর্ষার পর অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখের পর, যখন ডুয়ার্সে ৩ মাস পর আবার জঙ্গল সাফারি চালু হয়, তখন চারদিক একদম সবুজে মোড়া এক অন্যরকম সুন্দর পরিবেশ। তবে যদি জঙ্গল সাফারি আপনার মূল উদ্দেশ্য না হয়, তাহলে বর্ষাকালের বৃষ্টি ভেজা ডুয়ার্স এই জায়গাটাকে অনুভব করার জন্য সত্যিই অসাধারণ। এই সময় জঙ্গল সব থেকে ঘন সবুজ এবং সতেজ থাকে, তখন ডুয়ার্স তার আসল রূপে ধরা দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, জুন মাসের ১৬ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত গরুমারা জঙ্গলের মেদলা ওয়াচ টাওয়ার ছাড়া বাকি সব জঙ্গল সাফারি এবং ওয়াচ টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তাই আপনার ট্রিপ প্ল্যান করার আগে এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি। এতক্ষণ তো জানা হলো কখন ডুয়ার্স যাবেন। এবার আসি ডুয়ার্স কিভাবে পৌঁছবেন সে প্রসঙ্গে। ডুয়ার্সের বেশিরভাগ ট্যুর সাধারণত শুরু হয় লাটাগুড়ি বা মূর্তি থেকে, আর এই জায়গাগুলোর সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো নিউমাল জংশন। হাওড়া বা শিয়ালদহ থেকে বেশ কিছু রাত্রের ট্রেন রয়েছে, যেগুলোতে চেপে বসলে পরের দিন সকালে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন নিউমাল জংশন। তবে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা রাত 8:30টায় শিয়ালদহ থেকে ছাড়ে, আর পরের দিন সকাল 9:30টায় আপনাকে পৌঁছে দেয় নিউমাল জংশনে। একদম পারফেক্ট টাইমিং, যাতে পৌঁছে সোজা আপনারা আপনার ট্রিপ শুরু করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কামরূপ এক্সপ্রেস এবং তিস্তা তোরসা এক্সপ্রেস ধরেও পৌঁছতে পারেন ডুয়ার্স। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে নিউ ময়নাগুড়ি স্টেশনে, আর নিউ ময়নাগুড়ি থেকে সড়কপথে লাটাগুড়ির দূরত্ব প্রায় 22 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে মোটামুটি ওই 40 মিনিটের মতো। কিন্তু যদি আপনাদের হোটেল মূর্তিতে থাকে, তাহলে নিউ ময়নাগুড়ি থেকে মূর্তি পৌঁছতে সময় লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। কারণ এই রুটে আপনাদের প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাই আমার ব্যক্তিগত মতে নিউমাল জংশনে নামাটাই সবচেয়ে সুবিধাজনক। কারণ নিউমাল জংশন থেকে লাটাগুড়ির দূরত্ব 30 কিলোমিটার হলেও মূর্তি থেকে মাত্র 17 কিলোমিটারের মতো, যা সময় এবং খরচ দুটোকেই অনেক বাঁচিয়ে দেয়। আর যদি আপনারা নিউমাল জংশনে নামার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে একটা বাড়তি পাওনা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছেই। ট্রেন যখন শিলিগুড়ি জংশন পার করবে, তারপর থেকেই ট্রেন লাইনের দুপাশে শুরু হয়ে যাবে এক অন্যরকম দৃশ্য। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা চায়ের বাগান, দূরে নীল পাহাড়ের রেখা, ভাগ্য ভালো থাকলে মেঘের ফাঁকে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা, আর কোথাও কোথাও পাশে বয়ে চলবে তিস্তা নদী। এতেই কিন্তু শেষ নয়, প্রায় 15-20 মিনিট ট্রেন ধীর গতিতে চলে ডুয়ার্সের ঘন জঙ্গলের ভেতর দিয়ে। চারদিকে শুধু সবুজ, নিস্তব্ধতা, পাখির কলরব আর এক অন্যরকম অনুভূতি, যেটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। ভাগ্য যদি একদম সহায় থাকে, তাহলে ট্রেন থেকেই হঠাৎ চোখে পড়ে যেতে পারে কোনো বন্য প্রাণী, যা পুরো জার্নিটাকে করে তোলে একদম আনফরগেটেবল। আমরাও কিন্তু আমাদের ডুয়ার্স ট্রিপে নিউমাল জংশনেই নেমেছিলাম, আর ট্রেন থেকে প্রথমবার ডুয়ার্সকে দেখার সেই অনুভূতি আজও আমাদের কাছে একদম অমূল্য। সেই পুরো জার্নির অভিজ্ঞতা, কোথায় কোথায় ঘুরেছিলাম আর কিভাবে পুরো ট্রিপ কাটিয়েছি, সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও আগেই বানানো আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে আর নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। যারা ডুয়ার্স যাওয়ার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই একবার দেখে নেবেন, আপনাদের প্ল্যান করতে অনেকটাই সুবিধা হবে। আর যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য ভাড়ার একটা ধারণা দিই।
কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বর্তমানে শিয়ালদহ থেকে নিউমাল জংশন পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 380 টাকা, থার্ড ইকোনমি ক্লাসের ভাড়া 925 টাকা, থার্ড এসি ক্লাসের ভাড়া 1000 টাকা, সেকেন্ড এসির 1410 টাকা আর ফার্স্ট এসির 2340 টাকা। তবে সময় এবং অ্যাভেলেবিলিটি অনুযায়ী এই ভাড়াগুলো একটু কম বেশি হতে পারে, তাই টিকিট বুক করার সময় একবার চেক করে নেওয়াই ভালো। যাই হোক, এতক্ষণে আপনারা বুঝে গেছেন কখন ডুয়ার্স যাবেন, কোন ট্রেনে যাবেন আর কোথায় নামবেন। এবার আসি আমাদের ট্রিপের আসল অংশে। এই 3 রাত 4 দিন ডুয়ার্স ট্যুরে কোথায় থাকবেন, কিভাবে স্টেশন থেকে রিসর্টে পৌঁছবেন, জঙ্গল সাফারি কিভাবে বুক করবেন আর এই পুরো ট্রিপে আপনারা ঠিক কী কী জায়গা ঘুরবেন, সব কিছুই এবার ধাপে ধাপে দেখব। আর তার সাথে থাকছে পুরো ট্রিপের একটা ক্লিয়ার খরচের হিসেব, যাতে আপনারা আগেই একটা আইডিয়া পেয়ে যান কত বাজেটে এই ট্রিপটা করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ডুয়ার্স ট্রিপের প্রথম দিন থেকে। সময় 10টা 48 আর আমরা এসে পৌঁছলাম নিউমাল জংশন। এই নিউমাল জংশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি আর সামনেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। এখানেই আমাদের জন্য রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। অরিজিনালি আমরা পিক আপের জন্যই বলে রেখেছি, বাদ বাকি কোথায় কত খরচ সবই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তো নিউমাল জংশন থেকে আমাদের রিসর্ট অবধি পৌঁছতে সময় লাগবে মাত্র 15 মিনিট, একেবারে কাছে। আমাদের রিসর্ট থেকে কিন্তু গাড়িটা পাঠিয়ে দিয়েছে, কারণ আমরা বলেছিলাম যে আমাদের পিক আপ লাগবে। তো আপনারা যদি রিসর্ট থেকে গাড়ি নিতে চান খুব ভালো কথা, রিসর্টে জানিয়ে দেবেন। আর যদি আপনারা নিজেরা বুক করেন পিক আপের জন্য গাড়ি, সেক্ষেত্রে আমি বলে দিই ছোট গাড়ি মানে ওয়াগেনার টাইপের গাড়িগুলো, সেগুলোর ক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা। আর যদি তার থেকে একটু বড় গাড়ি মানে বোলেরো বা সুমো এইগুলো বুক করে আপনারা রিসর্ট অবধি পৌঁছতে যান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 টাকা। আর যদি একটু লাক্সারি গাড়ি যেরকম এই ইনোভা, এগুলোর ক্ষেত্রে ভাড়া পড়বে ওই 1000 টাকার মতন। ট্রেন থেকে নামার পর গাড়ি নিয়ে আমরা সোজা পৌঁছে যাব আমাদের লাটাগুড়ির রিসর্টে। এবার বলি আমি লাটাগুড়িকেই কেন বেছে নিয়েছিলাম। আমি এমন একটা জায়গা খুঁজেছি যেখানে চারিদিকে শান্ত পরিবেশ থাকবে আর সবসময় দূরে পাহাড়, নীল আকাশ আর মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা সঙ্গী হবে। আর লাটাগুড়ি ঠিক সেরকমই, যেমনটা আমি ভেবেছিলাম। ছায়াঘেরা রাস্তা, ফাঁকা মাঠ, দূরে পাহাড়ের রেখা, মাথার ওপর নীল আকাশ আর চারিদিকে শুধু পাখিদের কলরব। সত্যি বলতে এর থেকে বেশি আর কী বা চাই। তো এসে পৌঁছালাম আমাদের আজকের রিসর্টে, এই যে কুইন অফ ডুয়ার্স। আর সামনেটা দেখাই একবার, এই দেখুন সামনে খোলা মাঠ আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা কিন্তু, আর তার মাঝখানে এই ছোট্ট রিসর্টটা কুইন অফ ডুয়ার্স। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে অলরেডি গাড়ি পৌঁছে গেছে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। রয়েছে কিছু কটেজ রয়েছে, এখানে একটা রয়েছে আর এদিকে আমরা 4টে কটেজ দেখতে পাচ্ছি। আর সামনে রয়েছে হোটেলের বিল্ডিংটা। আচ্ছা, এখানে একসাথে 2টো কটেজ রয়েছে, কটেজ নাম্বার 103 আর কটেজ নাম্বার 104। চলুন দুটোই আমরা দেখে নেব। প্রথমে আমরা যাই কটেজ নাম্বার 103-এ। এই যে, তো এই হচ্ছে কটেজ নাম্বার 103। বেশ ভালো কিন্তু, দেখুন কত সুন্দর একটা বেড রয়েছে আর সামনেই এইরকম বেতের টেবিল, চেয়ার, টি টেবিল রাখা রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, চায়ের কাপ রয়েছে, বিস্কিট রয়েছে আর এখানে একটা মেনু কার্ডও রয়েছে। আর যাই হোক, এগুলো উইন্ডো, এগুলো যদি আপনারা পর্দাটা সরিয়ে দিই, এই বাইরের ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় আর দূরে পাহাড়ও এখান থেকে দেখতে পাওয়া যায়। বেশ ভালো। তো এসি রুম আর এখানেই রয়েছে একটা মিরর, আর মিররের সামনে আপনারা রীতিমতন দেখতে পাচ্ছেন যে জলের গ্লাস, ইলেকট্রিক কেটেল এগুলো দেওয়া রয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই এই রয়েছে টিভি আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এগুলো রাখা রয়েছে ওয়ার্ড্রবে। আর ওয়ার্ড্রবের অপোজিটে এই হচ্ছে ওয়াশরুম। বেশ ভালো, গিজার রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানে বেসিন রয়েছে আর এখানে একটা ছোট মিরর রয়েছে। এবার আসি এই কটেজের ভাড়া নিয়ে। এই কটেজের নন এসিতে ভাড়া প্রতিদিন 2000 টাকা। আর যদি আপনারা ফুড প্যাকেজ নিতে চান তাহলে জন প্রতি অতিরিক্ত 650 টাকা যোগ হবে। মানে আপনারা যদি দুজন একটা রুমে থাকেন তাহলে থাকা আর খাওয়া নিয়ে দুটো মিলিয়ে জন প্রতি প্রতিদিন আপনাদের খরচ পড়বে 1650 টাকার মতো। এই বাজেটে এমন একটা শান্ত প্রকৃতির মাঝে থাকার জায়গা আমার মতে একদম ভ্যালু ফর মানি। তবে শুধু কটেজই নয়, এই রিসর্টে আরও বেশ কিছু রুমের অপশন রয়েছে আর তাদের ভাড়াও ভিন্ন ভিন্ন। চলুন সেগুলোর মধ্যে দু একটা এবার দেখে নেওয়া যাক। প্রথম আমরা কোন রুমটা দেখব? প্রথম আমরা দেখব রুম নাম্বার 105। এই যে, বাহ, ভীষণই বড় বেডরুম। দেখুন এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, ওখানে একটা সিঙ্গেল, এখানেও একটা সিঙ্গেল।
আর সে সাথে একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রব আমরা দেখতে পাচ্ছি, এখানটা একটা মিরর রয়েছে অর্থাৎ ড্রেসিং এরিয়া, টিভি রয়েছে আর রয়েছে এসি। ভীষণই বড়সড় আর খোলামেলা রুম। আর চার্জিং পোর্ট তো প্রত্যেকটা বেডের সাথে রয়েছে, প্রত্যেকটা বেডের সাথে আমরা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটল রয়েছে, কমপ্লিমেন্টারি যা যা থাকবে মোটমাট সেগুলো রয়েছে। আর এখান থেকেও কিন্তু সামনের এই উইন্ডো থেকে সেই সামনের পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনের লনটা দেখুন কত সুন্দর লাগছে। যাই হোক, চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, চলুন ভেতরে যাই। এই দেখুন, ঢুকেই রয়েছে একটা বেসিন, রয়েছে মিরর, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর রয়েছে গিজার। এই 105 নাম্বার রুম যেটা, তার ভাড়া কত? ওটা 3500 করে। 3500 পার নাইট। এই রুমে কজন থাকতে পারবে? 5 বেডরুম আমাদের, ঠিক আছে। আচ্ছা। 5 জন আমরা রিল্যাক্সে থাকতে, 4টে বেড আছে, হ্যাঁ রিল্যাক্সে হ্যাঁ, আপনার 5 জন থাকতে পারবেন। একদম। তাহলে আপনারা 5 জন থাকতে পারছেন 3500-এ। মানে 5 জন যদি আপনারা থাকেন এখানে মাত্র 700 টাকা পার নাইট আপনারা এখানে থাকতে পারবেন। চলুন অন্য রুম দেখে নেব। এবার আমরা যে রুমটা দেখব সেই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, চলেই এসেছি। আর রুম নাম্বার হচ্ছে 201। দরজা দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনি রয়েছে। আপনারা সন্ধ্যার টাইমটাও এখানে বসে কিন্তু কাটাতে পারবেন। আর দিনের বেলায় যদি এখানে বসেন সেখান থেকেও কিন্তু এই অপূর্ব সুন্দর একটা দৃশ্য, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলুন, ভানু ভাই আমাদের রুম দেখিয়ে দিচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটা রুম ওয়েল ডেকোরেটেড আর এতটাই সুন্দর না, মানে যে দেখবে তার প্রথম দেখাতেই হয়তো রুমটা পছন্দ হয়ে যাবে। তো এটা কতজন থাকতে পারবে? আপনার ট্রিপল বেডরুম আমাদের। আচ্ছা। এই বেডে আপনার দুজন হ্যাঁ। পাচ্ছেন, ওটা সিঙ্গেল পার্সন। আচ্ছা। দুজন আরামে। আর এই রুমের ভাড়া কত? এটা 2500 করে। 2500 করে পার নাইট। আচ্ছা, তোমাদের সিজন অফ সিজনের তো একটা ব্যাপার থাকে। সিজন অ্যাকচুয়ালি যা রেট বলেছি সেটাই আছে। আচ্ছা, অপশনে হয়তো কিছুটা ডিসকাউন্ট হবে, কিছুটা হয়। সেটা কতটা ডিসকাউন্ট হচ্ছে সেটা আপনারা কথা বলে নেবেন। নাম্বার তো কন্ট্যাক্ট ডিটেলস যেটা, সেটা ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। আপনারা একটু কথা বলে নেবেন, ডিসকাউন্ট কি হয় না হয় সেটা আপনাদের দুজনের ব্যাপার, ওর মধ্যে আমি থাকতে চাইছি না। আর রুমটা একবার ভালোভাবে দেখিয়ে দিই। এখানে ডাবল বেড রয়েছে, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এখানে সুন্দর একটা সোফা রয়েছে। আর উইন্ডো তো দেখুন এখানে একটা রয়েছে, আর এই দিকটা পুরো বড় একটা গ্লাস ডোর রয়েছে, যেটা মেন ডোর হিসেবে আপনারা ব্যবহার করবেন, আর প্লাস উইন্ডো ব্যবহার করতে পারবেন। আর রয়েছে এসি, রয়েছে ফ্যান, এখানে রয়েছে ওয়ার্ড্রব, এদিকেও রয়েছে একটা উইন্ডো। ভানুদা উইন্ডোটা একটু খুলে দিচ্ছে, দেখুন এদিক থেকেও কিন্তু দূরের একটা ভালো ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে ওয়াশরুম, সমস্ত কিছু আছে, সমস্ত মডার্ন যে অ্যামিনিটিস সব এখানটায় রয়েছে। ভালো, বেশ ভালো। মোটামুটি এই ছিল রিসর্টের রুমগুলোর কমপ্লিট ওভারভিউ। রুমে পুরো বাজেট আর ডিটেলড খরচের হিসেব আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো, যাতে আপনাদের নিজেরা প্ল্যান করতে একদম সুবিধা হয়। চলুন এবার লাঞ্চ সেরে নেওয়া যাক। আমরা কিন্তু আমাদের রুমের সাথেই ফুড প্যাকেজটা ইনক্লুড করেছিলাম, তাই এই রিসর্টের খাবার কেমন সেটারও একটা ছোট্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে হবে। লাঞ্চ কিন্তু চলে এসেছে, 1:30 বাজে আপনাদের বললাম। এরপর আমাদের জিপ সাফারি রয়েছে। তো চলুন, খুব বেশি দেরি করবো না, লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো। তো লাঞ্চে কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। ভাত, এটা রয়েছে বকফুল, আর এখানটায় সম্ভবত লাল শাক। এটা যাই হোক, বকফুলের বড়া কিন্তু অনেক দিন পর পেলাম। আর সাথে রয়েছে ডাল, রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে পাবদা মাছ, আর সে সাথে এখানে রয়েছে কামরাঙার চাটনি, রয়েছে কাসন্দ, আর রয়েছে গ্রিন স্যালাড। চলুন একবার টেস্ট করে দেখি। আগেও বলেছি কখনো যে ডাল ভাতের কিন্তু কোনো রিভিউ হয় না, তবে ডাল ভাতটা সব বাঙালিরই প্রিয়। চলুন একবার টেস্ট করা যাক। ভালো। আর যেহেতু আমরা 3 রাত 4 দিনের ট্যুরে রয়েছি, তাই লাঞ্চ করার পরই আমরা আজ লাটাগুড়ির জঙ্গলের সাফারিটাও সেরে নেব। এক্স্যাক্ট দুপুর 2টো, আর লাঞ্চ করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করার জন্য। আমাদের জিপ অলরেডি চলে এসেছে, এই যে সামনেই আমাদের জিপসি রয়েছে। এই জিপসিতে করেই আজ আমরা সাফারি করব জঙ্গলে। চলুন। রিপোর্টটা করে দিন না। এইটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের গেট। যারা যাত্রাপ্রসাদের সাফারি করবেন, এটাও তার গেট, এখান দিয়ে যেতে পারবেন। শুরু হয়ে গেছে লাটাগুড়ির জঙ্গল। দুপাশে দেখুন কত গভীর জঙ্গলটা, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। আজকের সাফারিতে আমরা প্রায় 32 কিলোমিটার কিন্তু এই লাটাগুড়ি জঙ্গলের ভেতর সাফারি করব। এবার আসি জিপ সাফারি কিভাবে বুক করবেন সেই প্রসঙ্গে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি,
বর্তমানে এই জিপ সাফারি বুকিং সম্পূর্ণ অফলাইনে করা হয়, মানে যিনি আগে লাইনে দাঁড়িয়ে বুকিং করতে পারবেন তিনিই আগে সাফারির সুযোগ পাবেন। আর জিপের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়, তাই একটু আগে পৌঁছনোই ভালো। লাটাগুড়ির জঙ্গলের সাফারি মানে গরুমারা ন্যাশনাল পার্ক। এর অফলাইনের বুকিংয়ের প্রধান কেন্দ্র হলো লাটাগুড়ির জঙ্গলের সাফারি কাউন্টার। সাধারণত দিনে 3বার সাফারি হয়ে থাকে, 2টো সাফারি হয় সকালবেলা এবং একটা সাফারি হয় বিকেলবেলায়। তাই যদি আপনারা সাফারিতে যেতে চান তাহলে সাফারির সময়ের মতো আগে গিয়েই বুকিং করে নেওয়াটা সবচেয়ে সেফ অপশন। এবার আসে জিপ সাফারির খরচ কত সেই প্রসঙ্গে। জিপ আর গাইড মিলিয়ে প্রতি গাড়ির জন্য খরচ পড়ে প্রায় 3200 টাকা। একটা গাড়িতে সর্বোচ্চ 6 জন পর্যন্ত বসতে পারবেন। আর একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি রিসর্ট থেকে জিপে পিক আপ আর ড্রপ নিতে চান তাহলে তার জন্য অতিরিক্ত প্রায় 200 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। এবার বুকিং নিয়ে একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের কিন্তু এই সাফারি বুকিংয়ের জন্য আলাদাভাবে লাইনে দাঁড়াতে হয়নি। আমরা যে রিসর্টে ছিলাম সেখানকার ওনারই আমাদের হয়ে বুকিংটা করে দিয়েছিলেন। তবে যেহেতু এটা একটা ট্যুর গাইড, কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি জিপসি ড্রাইভার মাসুদ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা চাইলে সরাসরি ওনার সাথেও যোগাযোগ করে নিজেদের সাফারির বুকিং করে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলে রাখি, জঙ্গলে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সবসময় কিন্তু 50-50। তাই এইভাবে সাফারি করতে যাবেন না যে গেলে নিশ্চয়ই বন্যপ্রাণী দেখা যাবে, বরং সাফারিতে যান জঙ্গলে সেই নিস্তব্ধতা, সবুজের গভীরতা আর প্রকৃতির আসল সৌন্দর্যটাকে অনুভব করার জন্য। আর যদি ভাগ্য সহায় হয় তখন হঠাৎ করেই সামনে এসে যেতে পারে কোনো বন্যপ্রাণী, আর সেই মুহূর্তটাই হয়ে উঠবে আপনাদের ট্রিপের সবচেয়ে বড় পাওনা। যেহেতু আপনারা বিকেলের সাফারিটা করছেন, তাই সাফারি শেষ হওয়ার পর গাড়ি আপনাদের নিয়ে যাবে ট্রাইবাল ডান্স দেখার জন্য। এই ট্রাইবাল ডান্সটা কিন্তু আপনাদের সাফারির প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে, অর্থাৎ এর জন্য কোনো আলাদাভাবে চার্জ দিতে হয় না। ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতি, গান আর নাচ, এই অভিজ্ঞতাটা আপনাদের ট্রিপে একদম আলাদা একটা রং যোগ করবে। সাফারি শেষ হওয়ার পর গাড়ি আপনাদের আবার পৌঁছে দেবে রিসর্টে। রিসর্টে ফিরে সন্ধ্যায় কমপ্লিমেন্টারি স্ন্যাক্স নিয়ে কিছুটা সময় আরাম করে কাটিয়ে নিন। তারপর রাতে প্রায় 9টার দিকে চলে আসুন ডিনারের জন্য। আমাদের ডিনারে ছিল রুটি, সবজি আর চিকেন। আর যারা রুটি খেতে চান না তাদের জন্য ভাতের অপশনও থাকে। ডিনার সেরে গত রাতে ট্রেন জার্নি আর আজ সারাদিনের ধকল কাটাতে এবার একটু ভালো করে ঘুমিয়ে নিন, কারণ কাল সকালে আমরা আবার রওনা দেব ডুয়ার্সের সবচেয়ে সুন্দর কিছু জায়গা, মানে সেই ফেমাস 7 পয়েন্ট দেখার উদ্দেশ্যে। ডুয়ার্সে আজ একটা অপূর্ব সকাল, একদম ঝকঝকে নীল আকাশ, তার মাঝখানে সাদা সাদা কিছু মেঘ রয়েছে, আর সামনে আমাদের যেই রিসর্টে রয়েছি কুইন অফ ডুয়ার্স, সেখান থেকে সামনের পাহাড়ের অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর নীল আকাশ, আর তার মাঝে সাদা সাদা হালকা মেঘ। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম ডুয়ার্সের ফেমাস 7 পয়েন্ট দেখার উদ্দেশ্যে। তবে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় সকাল 10টা। কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোতে, তাহলে প্রতিটা জায়গা সময় নিয়ে আরাম করে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। যাই হোক, আজকের সাইট সিনের প্রথম গন্তব্য সামসিং টি গার্ডেন। এসে পৌঁছলাম সামসিং টি গার্ডেনে। টি গার্ডেনটা কিন্তু সাংঘাতিক অনেকটা বড়, আর আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। যত দূর আপনাদের চোখ যাবে ততটাই কিন্তু, পাহাড়ের এখানেই শেষ নয়, ওদিকেও রয়েছে, আর এদিকেও দেখুন, অনেকটা নিয়ে এই টি গার্ডেন। চারিদিকে সবুজে মোড়া চায়ের বাগান, দূরে পাহাড়ের দৃশ্য। এই সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সামসিং ভিউ পয়েন্টের দিকে। এইখানটা রয়েছে একটা সেলফি জোন, আই লাভ সামসিং। আপনারা চাইলে এখানে ফটো ভিডিও অনেক কিছুই করতে পারবেন। জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে ছোট ছোট কিছু স্টল রয়েছে, চা কফি এগুলো আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা আমি আপনাদের বলে দিই, এদিকে রয়েছে আই লাভ সামসিং, সামনে ওর ওই সাইডে দাঁড়িয়ে আপনারা ফটো নিতে পারবেন, আর তার পেছনে আসলেই কিন্তু এই রকম একটা ভ্যালি ভিউ আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর, দেখুন কত সুন্দর পাহাড়, আকাশ, মেঘ, আর এই যে নিচে বয়ে চলেছে এটা হচ্ছে মূর্তি নদী। আপনারা চাইলে ওই নিচেও যেতে পারবেন। সামসিং ভিউ পয়েন্ট দেখার পর আমরা রওনা দিয়েছিলাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমাদের সকালে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল। তবে আপনারা যদি সকাল সকাল বেরিয়ে পড়েন তাহলে সামসিং ভিউ পয়েন্টের পর অবশ্যই আগে চলে যাবেন সুনতালে খোলা। এখানে আপনারা দেখতে পাবেন নেওড়া ড্যাম, লাভার্স পয়েন্ট আর সেই সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ। চারিদিকে ঘন জঙ্গল আর নদীর শব্দ, একদম অন্যরকম একটা অনুভূতি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন,
সুনতালেখোলা পৌঁছানোর পর এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনাদের আলাদা করে লোকাল গাড়ি ভাড়া নিতে হবে, যার খরচ পড়বে প্রায় 1300 টাকার মতো। সুনতালেখোলা ঘুরে নিয়ে এবার চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ডের দিকে। এসে পৌঁছলাম রক আইল্যান্ডে। এটা আপনারা রক বলবেন না রকি বলবেন, দুটো কিন্তু একই। সামসিং থেকে এর দূরত্ব খুব বেশি নয়, ওই মিনিট 15-র মতন সময় লাগে। তবে কিলোমিটারে যদি বলি 2 থেকে 3 কিলোমিটার। রাস্তার অবস্থা বা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, সে কারণেই কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। বাদবাকি যদি রাস্তা ঠিক থাকতো হয়তো 5 মিনিট সময় লাগতো এখানে আসতে। আর জায়গাটা আগেও দেখিয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, তবে তখন অনেক আগে। আর এখন এই যে দেখিয়ে দিই, এই রিভার যে বেডটা রয়েছে এটা কিন্তু মূর্তি নদী। দেখুন পাথুরে মূর্তি নদী এখানে। এই যে ওপরে ব্রিজ, এই ব্রিজ দিয়েই আমরা পার হলাম। আবার কিন্তু আমরা এদিকেই ব্যাক করব। এদিকেও রাস্তা রয়েছে কিন্তু সেই রাস্তা খারাপ বর্তমানে। আর এই হচ্ছে মূর্তি নদী, জল বয়ে চলেছে, বেশ ভালো। নাম শুনেই বোঝা যাচ্ছে চারিদিকে বড় বড় পাথর, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। জলের শব্দ, চারপাশের ঘন জঙ্গল, আর সেই পাথরের উপর বসে কিছুটা সময় কাটানো। এই জায়গাটার আসল মজা এখানেই। আপনারা চাইলে এখানে নেমে একটু হেঁটে ঘুরে দেখতে পারেন, নদীর ধারে বসে ছবিও তুলতে পারেন, বা শুধু চুপচাপ বসে প্রকৃতিটাকে অনুভব করতে পারেন। সত্যি বলতে এই জায়গাটা একটু সময় নিয়ে উপভোগ করার মতোই। রকি আইল্যান্ড ঘুরে এবার রওনা দিন আমাদের পরবর্তী গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে। পথটা কিন্তু দারুণ সুন্দর, একদিকে পাহাড় আর একদিকে নদী, যেতে যেতে চোখ আটকে থাকে চারপাশের দৃশ্যে। আর ফেরার পথে আমরা কিছুটা সময় কাটাবো ঝালংয়ে। আর এই পুরো সাইট সিনের মাঝেই আজকে লাঞ্চটা সেরে নিতে হবে। চলুন লাঞ্চ সারা যাক। এই যে সামনে যেটা বললাম হোটেল অ্যাপেল স্টোন, এখানেই আজকে আমরা লাঞ্চ করব। আর কি পাওয়া যাচ্ছে বা খাবারের কোয়ালিটি কীরকম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর এই হচ্ছে তার লোকেশন, দেখিয়ে দিই একবার আশেপাশটা। এই যে দেখুন, এইরকম একটা নদী বয়ে চলেছে, বেশ ভালো বেশ ভালো। সামনে থেকে স্টোনটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা অ্যাপেলের শেপে। এটা হচ্ছে স্কোয়াশের সবজি, এটা হচ্ছে রাইস, আর এটা আলু ভাজা, এটা পাঁপড়, এটা একটা আচার দিয়েছে, আর এটা পোস্ত, আর সাথে রয়েছে ডাল, আর রয়েছে ভাত, আর এখানে দিয়েছে ডিমের ঝোল। খাবার দাবার বেশ ভালোই ছিল। তবে আমরা যেহেতু আমাদের হোটেলে ফুড প্যাকেজ নিয়েছিলাম, তাই এখানে আলাদা করে লাঞ্চের জন্য কোনো বিল দিতে হয়নি। আপনারা যদি ফুড প্যাকেজ না নেন তাহলে আপনারা এই রুটে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানেও সহজে লাঞ্চ সেরে নিতে পারবেন। লাঞ্চ সেরে এবার রওনা দিন আমাদের আজকের অন্যতম সুন্দর গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে। পাহাড় আর নদীর মিলনে তৈরি এই ছোট্ট জায়গাটা ডুয়ার্সের মধ্যে একদম আলাদা একটা অনুভূতি দেয়। একদম ভুটান বর্ডারে হওয়ায় এখানকার পরিবেশটাও একটু অন্যরকম, শান্ত, নিরিবিলি আর ভীষণ সুন্দর। বিন্দুতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফটো আর ভিডিও তুলে এবার রওনা দিন আজকের দিনের শেষ গন্তব্যের দিকে। তো এখন সময় বিকেল 4:33, আর আমরা রয়েছি আমাদের একদম অন্তিম লোকেশনে আজকের সাইট সিনে। তো আমরা একদম শেষের বিন্দু দেখে এসে দাঁড়িয়েছি ঝালংয়ে। আর এই হচ্ছে ঝালং, মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, আর সামনে যা দেখা যাচ্ছে ওই পাহাড়, মানে জলঢাকা নদীর ওদিকে পাহাড় বলুন কিংবা যে বাড়িঘর সব দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব ভুটানের। পাহাড় আর নদীর মাঝে অবস্থিত এই শান্ত জায়গাটা দিনের শেষে একদম পারফেক্ট একটা অনুভূতি দেয়। ঝালং ঘুরে এবার রওনা দিন রিসর্টে ফেরার উদ্দেশ্যে। রিসর্টে পৌঁছতে পৌঁছতে আপনাদের সন্ধে হয়ে যাবে। সন্ধ্যাবেলায় রিসর্টের কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের সাথে কিছুটা সময় আরাম করে কাটিয়ে দিন। আর চাইলে আমাদের মতন আপনারাও বারবিকিউর আয়োজন করতে পারেন, যার খরচ পড়বে 1200 টাকা প্রতি কেজি। তারপর বারবিকিউ সেরে কিছুটা সময় নিজেদের মধ্যে গল্প, আড্ডা আর মজায় কাটিয়ে চলে আসুন ডিনারের জন্য। ডিনার সেরে আজ আর বিশেষ কিছু করার নেই, তাই শরীরটাকে একটু বিশ্রাম দিন, ভালো করে ঘুমিয়ে নিন, কারণ আগামীকাল অপেক্ষা করছে ডুয়ার্সের আরও কিছু নতুন অভিজ্ঞতা। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপের জন্য বুক করা গাড়িতে চেপে আমরা প্রথমেই পৌঁছে গেলাম মূর্তি নদীতে। আমাদের রিসর্ট থেকে জায়গাটা খুব একটা দূরে নয়, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়।
নদীর সামনে দাঁড়িয়ে একদিকে ঘন জঙ্গল আর দূরে পাহাড়ের সারি, সব মিলিয়ে জায়গাটা দেখে সত্যি অপূর্ব সুন্দর লাগে। এখানে কিছুটা সময় কাটিয়ে প্রকৃতির এই শান্ত পরিবেশটাকে উপভোগ করা দিনের শুরুটা যেন একদম পারফেক্ট করে দেয়। মূর্তি নদীর সামনে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আপার ফাগুর উদ্দেশ্যে। আপার ফাগুতে রয়েছে একটি শান্তিস্তূপা, যেটা অনেকের কাছেই ফাগু মঠ নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই জায়গাটা অত্যন্ত পবিত্র, আর চারপাশের শান্ত পরিবেশটা মনকে একদম প্রশান্ত করে দেয়। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য চেল নদীর উদ্দেশ্যে। ফাগু মনাস্ট্রি দেখে আমরা এসে পৌঁছেছি চেল নদীর ধারে, যেটা আপনাদের বলেছিলাম যেমনটা। ওই দূরে রয়েছে ব্রিজটা, যে ব্রিজের উপর দিয়ে আমরা ফাগু মনাস্ট্রিতে গেছিলাম, আর আপনাদের যাওয়ার সময় বলেছিলাম যে আমরা অবশ্যই চেল নদীর তীরে আসব। এই দেখুন, এই হচ্ছে চেল নদী। চেল নদীর সামনে এসে কিছুটা সময় কাটিয়ে শান্ত পরিবেশটাকে উপভোগ করে এবার চলে আসুন অম্বেক ভিউ পয়েন্ট। অম্বেক ভিউ পয়েন্ট থেকে একসাথে দেখা যায় সবুজ চায়ের বাগান আর দূরে পাহাড়ের অপরূপ মিলন। জায়গাটা খুব বেশি ভিড়ভাট্টা নয়, তাই নিরিবিলিভাবে এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য একদম পারফেক্ট। অম্বেক ভিউ পয়েন্ট থেকে এবার আমরা রওনা দিলাম পাপড়খেতি দেখার জন্য। প্রকৃতির মাঝে একদম নিরিবিলি শান্ত একটা জায়গা, চারিদিকে সবুজ আর সেই নিস্তব্ধ পরিবেশ। এখানে কিছুটা সময় কাটালে মন একদম ফ্রেশ হয়ে যায়। এখানে রয়েছে চেল নদী, ছোট্ট একটা ঝর্ণা আর টিলার উপরে রয়েছে হনুমানজির মন্দির। সকালের এই 3-4টে সাইট সিন ঘুরে এবার আপনারা ফিরে আসতে পারেন রিসর্টে। তবে একটা বিকল্প প্ল্যানও রাখতে পারেন। আপনারা চাইলে এই সকালের সাইট সিনগুলোকে স্কিপ করে লোকাল টোটো করে বা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন মূর্তি নদীর সামনে। সেখানে কাটিয়ে দিন পুরো সকালটা নদীর ধারে বসে জলের শব্দ শুনে, প্রকৃতির মাঝে একটু সময় নিজেকে ছেড়ে দিয়ে। তাতে একদিকে যেমন শরীরটাও একটু বিশ্রাম পাবে, তেমনই মন ভরে ডুয়ার্সের প্রকৃতিকেও উপভোগ করতে পারবেন। সাথে আপনাদের গাড়ির একদিনের খরচটাও বেঁচে যাবে। আর বেড়াতে এসে প্রতিদিনের এই দৌড়ঝাঁপ থেকে একটু রেহাই পেয়ে ডুয়ার্সের প্রকৃতিটাকে সত্যি শান্তি মতন অনুভব করতে পারবেন। যাই হোক, দুপুর নাগাদ আবার রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকেল 3টের মধ্যে বেরিয়ে পড়ুন আজকের দিনের পরবর্তী গন্তব্য চাপড়ামারি ওয়াচ টাওয়ার ভিজিট করার উদ্দেশ্যে। চাপড়ামারি ওয়াচ টাওয়ার ভিজিট করার জন্য গেট খোলে বিকেল 3:30টার সময়, তাই তার আগেই গেটের সামনে পৌঁছে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা মজার বিষয়, রিসর্ট থেকে চাপড়ামারি যাওয়ার পথেই ভাগ্য ভালো থাকলে রাস্তার ধারেই হঠাৎ দেখা মিলতে পারে ময়ূর বা হরিণের। তাই এই পথটাও কিন্তু নিজেই একটা ছোট্ট সাফারির মতো। দেখুন, সামনেই আমাদের ওয়াচ টাওয়ার যে ভিজিটটা সেটা শুরু হওয়ার আগেই দেখুন এখানে জঙ্গলে, চাপড়ামারির জঙ্গলে এখানে রয়েছে হরিণ, রয়েছে ময়ূর, বেশ কতগুলো হরিণ রয়েছে। তাই এই পথটাও কিন্তু নিজেই একটা ছোট্ট সাফারির মতো। পুরোপুরি 3:30টার সময় গেট খুললো, আর আমাদের সামনে একটা মাত্র জিপসি রয়েছে, ওই যে যাচ্ছে। তারপরেই আমরা, আর আমাদের পর আরও একটা জিপসি রয়েছে। তো চলুন, এখানে ওয়াচ টাওয়ারটা কাছেই, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, আর ওয়াচ টাওয়ারে বেশ খানিকটা সময় কিন্তু কাটাবো। ওই যে দেখুন কতগুলো গৌর ওখানটায় চড়ে বেড়াচ্ছে। এখানে আসলে সল্ট পিট রয়েছে, মানে এখানে ওই নুন দেওয়া হয়, সেই নুন খেতেই কিন্তু এসেছে। আরও কিছু দেখতে পাচ্ছি আমরা। এই ওয়াচ টাওয়ার থেকে প্রায় দেখা মেলে ময়ূর আর বাইসনের। তাছাড়া এখানকার জঙ্গলে রয়েছে হরিণ, হাতি, বাঘ সহ আরও অনেক বন্যপ্রাণী। তবে আগেই যেমনটা বলেছিলাম, বন্যপ্রাণী দেখাটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। এবার আসি খরচের কথায়। এই ওয়াচ টাওয়ার ভিজিট করার জন্য মোট খরচ পড়বে প্রায় 2660 টাকা। এই খরচের মধ্যে ইনক্লুড থাকে সাফারির গাড়ি, গাইড, ওয়াচ টাওয়ার ভিজিটের পর একটি ছোট্ট প্রোগ্রাম আর রিসর্ট থেকে পিক আপ ও ড্রপের সুবিধা। বুকিংয়ের নিয়মটাও প্রায় একই, যে আগে বুকিং করবে সেই আগে সাফারির সুযোগ পাবে। তবে আমাদের ক্ষেত্রে আমরা যে রিসর্টে ছিলাম সেখানকার ওনারই আমাদের হয়ে বুকিংটা করে দিয়েছিলেন, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। আর একটা কথা, আমরা ফোনে বুকিং করার জন্য কয়েকটা জায়গায় যোগাযোগ করেছিলাম, কিন্তু সেখানে সাফারির রেট তুলনামূলকভাবে একটু বেশি চাওয়া হয়েছিল। তাই আমার মতে সরাসরি কাউন্টার বা ট্রাস্টেড লোকের মাধ্যমে বুকিং করাটাই সবচেয়ে ভালো অপশন। আর যদি আপনারা আমাদের মতন কুইন অফ ডুয়ার্সে থাকেন, তবে রাজাদাকে দিয়েই আপনারা এই ওয়াচ টাওয়ার ভিজিট ওই টাকাতেই বুকিং করতে পারবেন। ওয়াচ টাওয়ার ভিজিট শেষ করে এবার ফিরে আসুন রিসর্টে। সন্ধ্যায় কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের সাথে কিছুটা সময় আরাম করে কাটান।
তারপর রাত্রে ডিনার সেরে এবার ঘুমিয়ে পড়ুন। কাল এই সুন্দর ডুয়ার্সকে বিদায় জানিয়ে ফিরে যাওয়ার পালা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের 3 রাত 4 দিনের ডুয়ার্স ভ্রমণ। এই পুরো পর্বে আমি চেষ্টা করেছি কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য ছাড়াই খুব সহজভাবে আপনাদের সামনে ডুয়ার্সকে তুলে ধরতে। এবার আসি পুরো ট্রিপের খরচের হিসেবে, যা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছিল আমাদের 3 রাত 4 দিনের ডুয়ার্স ভ্রমণের পুরো গল্প। সবুজে ঘেরা জঙ্গল, পাহাড়, নদী আর অসংখ্য ছোট ছোট মুহূর্ত, যেগুলো আজও মনে রয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ট্রিপ প্ল্যান করতে এবং ডুয়ার্সকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এ পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।